সিঁড়ির উপরের করিডোরে দাঁড়িয়ে এসব দেখে জেরিন বেশ ক্ষিপ্ত হয়। যতই প্রিয় খালামণির মেয়ে হোক, তাই বলে এই মেয়ে তার ভাইয়ের সংসারে আগুন লাগাবে আর সে বসে বসে দেখবে? এটা কখনো হতে পারে না। যে কোনো মূল্যে এটাকে বিদায় করতে হবে। জেরিন পেছনে ফিরতেই ধাক্কা খায় সাব্বিরের সাথে। জেরিন মাথা ঘষে বলে, কী রে ভাই, তুই যেখানে সেখানে চলে এসে এভাবে মানুষের মাথা ফাটিয়ে দিতে চাস কেন? আজব, এখনো বিয়ে করি নাই, মাথা ফাটলে পরে জামাই পাইতাম না আমি। সাব্বির ভাবলেশীনভাবে বলল, তুই জামাই না পাইলেও তোরে এই বাসায় রাখতাম না জেরিন বোন। এতক্ষণ তুই যা যা বিড়বিড় করে বলছোস সবই আমি শুনে ফেলছি। আমার 23 নম্বর সত্যিকারের গার্লফ্রেন্ডের লিপস্টিক সোয়া বলছি। এক্ষেত্রে আমিও তোর সাথে সহমত। আমার নেহা বোনটা ছাড়া নিখিল ভাইয়ের পাশে আমি আর কাউরে সহ্য করতে পারি না। জেরিন মুখ কুচকালো, মুখ তেতো করে বলে উঠল, ছি ছি, একটা শুভ কাজে তুই তোর গার্লফ্রেন্ডকে টেনে কাজটা অপবিত্র করে দিলি একদম। আচ্ছা, আসল কথায় আসি। আমরা আমাদের কাজ সফল করতে সাথে বৃষ্টি আর মিহির ভাইকেও নিতে পারি। রূপটাকে নেওয়া যেত, কিন্তু কি আর বলবো দুঃখের কথা, ভাইটা আমার পুরো মা ভক্ত। সব কথা গিয়ে বলে দেয়। এ তো বিয়ের পর বাসরে কি কি বলল তাও বলে দিবে। বিশ্বাস কর জেরিন বোন, আমার ভাইয়ের ভবিষ্যৎ ভেবে আমি 3 প্যাকেট কাঁচা কফি খেয়ে ফেলেছি, কিন্তু কোনো লাভ হলো না। যেদিকে তাকাই শুধু কফির মতোই তিতা অন্ধকার দেখতে পাই। জেরিন এবার কান চেপে ধরে বলল, প্লিজ এবার চুপ যা তুই। ভালো কথার মাঝে আজগুবি কথাগুলো কই পাস তুই? আল্লাহ তোর মুখে এত শক্তি দিয়া দিছে। সর সর, আমি রুমে যাব। জেরিন সাব্বিরকে পাশ কাটিয়ে চলে গেল। নেহা ঠিক করেছে সে কিছুতেই নিখিলের ঘরে থাকবে না রাতে। যেভাবেই হোক বাবাকে বলে পরীক্ষার আগ পর্যন্ত অন্তত এই ছেলের মুখোমুখি হবে না। পেয়েছেটা কি? চকলেট আনা হচ্ছে, আবার এনেছে ভালো কথা। দেওয়ার আর বলার মুরদ না থাকলে আনতে গেল কেন? যখন টয়া নিয়ে যাচ্ছিল তখন বলতে পারেনি এটা নেহার জন্য এনেছে? যত সব ঢং তো শুধু নেহাকেই দেখাতে পারে। যত রাগ সব নেহার ওপর। অন্যদের সাথে হেসে একদম ঢলে পড়ে যায়। অসভ্য পুরুষ। নেহা একটু ভালোবেসে কথা বলে দেখে কি মাথা কিনে নিয়েছে নাকি? আর এই ছেলেকে এক ফোঁটাও দাম দিবে না নেহা। দেখাও গিয়ে পারলে এত সব নাটক অন্য কাউকে। নেহার একটা বই খুঁজে পাচ্ছে না রুমে। পুরো রুম খুঁজে ফেলেছে একদম। এবার বিরক্তিতে বলে উঠল, ধুর ছাই। খাটে বসে পড়ল সে। একে তো নিখিলের ওপর সে রাগ করেছে, তার উপর বই খাতাগুলোরও ভাব বেড়েছে। নেহা অনেকক্ষণ ভাবার পর মনে পড়ল বইটা নিখিলের ঘরে। নেহা ওড়না গলায় ঝুলিয়ে নিখিলের রুমের কাছে আসলো। তার ঘরের 2 ঘর পরের ঘরটা নিখিলের। নিখিলের ঘরে অনুমতি নিয়ে প্রবেশ করে সবাই। নেহা একবার ভেবেছে নক করবে, পরক্ষণেই ভাবে সে কেন অনুমতি নেবে? হিসাব মতে এই ঘর তো ওর নিজেরও। বিয়ে করেছে না নিখিল, এবার ওকেও বুঝতে হবে বউরা কি জিনিস। হাড়ে হাড়ে যদি টের না পাইয়ে দিয়েছি তো ওর নাম নেহা না। নেহা দরজা ঠেলে ভিতরে ঢুকে গেল। তখনই গম্ভীর কণ্ঠে কেউ বলে উঠল, এই, কারো রুমে ঢুকতে হলে যে পারমিশন নিতে হয় জানিস না? ম্যানার্সলেস কোথাকার। নিখিল পুরোটা কথা নিজের ল্যাপটপের দিকে তাকিয়ে বলেছে। সে ভেবেছে টয়া হয়তো আবার চলে এসেছে। তাকে অবাক করে দিয়ে নেহা গমগমে কণ্ঠে বলল, নামমাত্র বউদের অনুমতি নিতে হয় না মিস্টার নিখিল মেহমেদ চৌধুরী। নেহার কথা যতটা না অবাক হয়েছে তার চেয়ে বেশি অবাক হয়েছে নেহার মুখে নিজের নাম শুনে। নিখিল ল্যাপটপ বন্ধ করে খাট থেকে নেমে আসে। নেহা একবারের জন্য তাকায় না তার দিকে। নিখিল বেশ বুঝতে পারছে রাগের কারণ। নেহা এদিক ওদিক তাকায় বইটা খুঁজতে। আশেপাশে না পেয়ে নিখিলকে জিজ্ঞেস করে, আমার বইটা এই রুমে ছিল, ওইটা নিতে এসেছি, দেন চলে যাই। আপনাকে বিরক্ত করার কোনো ইচ্ছেই আমার নেই। নিখিলের কপালে ভাঁজ পড়ে। তাই তো সে বলে নেহা কেন এসেছে? এই মেয়ে তো যেচে আসার মানুষ না। নিখিল পকেটে হাত রেখে নেহার সামনে দেয়ালটায় ঠেস দিয়ে দাঁড়ায়। তার তীক্ষ্ণ দৃষ্টি নেহার ব্যতিব্যস্ত মুখের উপর। দিতে পারি একটা শর্তে। নেহা তাকায় নিখিলের দিকে। কালো রঙের টি শার্ট পরনের মুখে হাসি নিয়ে দাঁড়িয়ে থাকা একজন অতিশয় আকর্ষণীয় পুরুষ। নেহা মনের অগোচরে একবার আওড়ায়, এই মানুষটি শুধু তার, একান্তই তার ব্যক্তিগত পুরুষ। নেহা নিজের ভাবনায় বিরক্ত হয়। সে একপাক্ষিক সব কিছু কেন ভেবে বসে বারবার? মানুষটি তো কখনো তাকে নিজের ভাবে না, তবে সে কেন নিজের নিয়ন্ত্রণ করতে পারে না? চোখগুলো অবাধ্যের ন্যায় কেন বারবার এই পুরুষটিকেই দেখতে ব্যস্ত হয়ে পড়ে? নেহা চোখ ফিরিয়ে অন্য পাশে তাকায়। নিখিল তা দেখে ঠোঁট কামড়ে হাসে। তার মানে তার বউটাও তাকে দেখে অপলক মুগ্ধ নয়নে। কিন্তু কেন? নেহা কি তাকে পছন্দ করতে শুরু করেছে? নিখিলের ভাবনা আর এগোতে দেয় না নেহা। তার মধ্যেই বলে, বলুন কি শর্ত? তবে কোনো অযৌক্তিক শর্ত মানতে পারবো না আমি। নিখিল 2 কদম এগিয়ে আসে নেহার দিকে। নেহা পিছায় না। নিখিল প্রশ্ন করে, এখন দেখছি বেশ কথা বলতে শিখেছিস, এখন বুঝি আমাকে আর ভয় পাস না? নেহা মৃদু হাসলো। ভীষণ কষ্টে হাসিটা বের করেছে মনে হয়। আমি আপনাকে আগেও ভয় পেতাম না, এখনও পাই না। সবার ধারণা তুই আমাকে ভয় পাস, তাই সবার সাথে চোটপাট দেখালেও আমার সাথে চুপ থাকতি। নেহা সেকেন্ড 2 তাকিয়ে আবার বলল, আপনি কি ভাবতেন নিখিল ভাই?
নিখিল চুপ রইল। নেহার চোখে মুখে অন্য কিছু আছে যা সে পড়তে চাইছে, কিন্তু নেহা তা আড়াল করতে চাইছে। কিন্তু কেন? নেহা আবার হাসলো, তবে এই হাসিটা পূর্বের চেয়ে দীর্ঘ সময়ের। নেহা হেসেই বলল, যদি আপনার ধারণাও একই হয় তবে আমি বলবো আপনি ভীষণ বোকা। আপনি অনেক বুদ্ধিমান, জ্ঞানসম্পন্ন একজন মানুষ নিখিল ভাই। তবে একটা কথা জানেন তো, মানুষ কখনো সব দিক দিয়ে নিখুঁত হয় না। তেমন আপনিও একটা দিক থেকে দুর্বল। আমার মতে সে দিকটায় আপনি মস্ত বড় একটা বোকা। মানুষের চোখ পড়তে আপনি ব্যর্থ। একটা মানুষের হাজার হাজার ভালো লাগার অনুরক্তি বুঝতে ব্যর্থ আপনি। একটা মানুষের রোজ রোজ নিজেকে ভিন্ন রূপে আপনার সামনে সমর্পণ করেছে, সেটা দেখতে ব্যর্থ আপনি। একটা মানুষের হাজারটা হার স্বীকার করার মানে বুঝতে ব্যর্থ আপনি। একটা মানুষের রাগ, অনুরাগ, অভিমান বুঝতে ব্যর্থ আপনি। একটা মানুষের তিলে তিলে গড়ে তোলা নিজস্ব জগতের সবগুলো রঙিন বসন্ত বিরাজ করে আপনার মাঝে, সেটাও বুঝতে ব্যর্থ আপনি। নিখিল মানে কি জানেন নিখিল ভাই? সমগ্র জগৎ বা এই সমস্ত পৃথিবীটা। কিন্তু একটা মানুষের গোটা পৃথিবী আপনি, সে নিজেকে হারিয়েছে আপনার মাঝে, তবুও নিজের মধ্যে থেকে তাকে খুঁজে পেতে ব্যর্থ আপনি। নেহা চলে যেতে পা বাড়ালো। এখানে আর কিছুক্ষণ থাকলে হয়তো আরও অনেক কিছু বলে ফেলবে। সব সময় চাইলেও অনুভূতি প্রকাশ করা যায় না, করা উচিতও না। অনুভূতি তার কাছে প্রকাশ করা উচিত যে সেটার যথাযথ সম্মান দিবে। ভালোবাসার জিনিসটা সুন্দর, নেহার কাছে তার ভালোবাসাটা পবিত্র, অতিশয় যতনে রাখা কিছু। এর অপমান কেউ করুক সেটা সে মানতে পারবে না। যদি নিখিল ভাইয়ের মনে তাকে নিয়ে কিছু একটা কোনো দিন জন্মায় তো তখন সে বলবে। যদি সময়টা কোনো দিন আসে তো তবুও কারো দুয়ারে ভালোবাসা ঠেলে নিজের ভাগে তাচ্ছিল্য নিতে রাজি না। অন্যের ভাগের ভালোবাসা দয়া হিসেবে নিতে রাজি না, কখনো না। নিখিল এতক্ষণ যাবৎ নেহার কথা শুনে নিজেই থ মেরে গেছে। কি বলল মেয়েটা? নিখিল মেহমেদ চৌধুরীর ভুলগুলো ধরিয়ে দিল। মুখের ওপর বলল সে বোকা। কোনো দিন যে মেয়ে চোখ তুলে কথা বলেনি সে তাকে মুখের উপর এতগুলো কথা বলল। কেন বলল? কোন ভিত্তিতে বলল? কাকে বুঝতে ব্যর্থ নিখিল? তাকে তো জানতেই হবে। নিখিলের কণ্ঠে কোনো তেজ নেই। সে খুব স্বাভাবিক শান্ত সুরে জিজ্ঞেস করলো, কাকে বুঝতে আমি এতটা ব্যর্থ নিহারিকা? কার কথা বলছিস তুই? তার নামটা বল, বলে এখান থেকে যাবি, তার আগে না। নিখিলের শান্ত সুর, তবু কেঁপে উঠল নেহা। এই প্রশ্নের উত্তর তো নেহা দিবে না, মরে গেলেও না। নিখিলের কথা এক অগ্রাহ্য করে পা বাড়ালো নেহা। ঠিক সেই মুহূর্তে নেহার হাত চেপে ধরল নিখিল। এই নিয়ে দুইবার নেহার হাত ধরেছে নিখিল, আগেরবার কোনো অধিকার ছাড়া, আর আজ অধিকার নিয়ে। নিখিল বরাবরই দূরত্ব বজায় রাখত, শুধু তার ক্ষেত্রে না, সবার জন্য একই রুলস বজায় রাখে নিখিল। তার এই ডিসেন্স ম্যানার্সগুলোই তাকে আরও আকর্ষণীয় করে তোলে সবার মাঝে। এতগুলো কথা বললে আমার নামে এখন জবাব না দিয়ে পালিয়ে যাচ্ছিস কেন নেহা? নেহা উত্তর দেয় না। নিখিল নেহার কথার মাঝেই উপস্থিত হয় টয়া। নিখিলের দরজাটা হাট করে খোলা। নেহাকে নিখিলের ঘরে আসতে দেখেছিল টয়া। এখনও বের হচ্ছে না দেখে মনের ভিতর খচখচ করছিল ওর, তাই চলে এসেছে দেখতে। টয়া উৎকণ্ঠায় মৃদু চেঁচিয়ে বলল, নেহা তুমি নিখিল ভাইয়ের রুমে কী করছো? সেই কখন দেখলাম এসেছো। টয়া আরও চমকালো নেহা নিখিলকে এতটা কাছাকাছি দেখে। টয়ার কণ্ঠ শুনেই নেহার হাত ছেড়ে দিয়েছিল নিখিল। নিখিল টয়াকে পাত্তা না দিয়ে নেহার উদ্দেশ্যে বলল, তোর বই আলমারির ভিতর রাখা, খুলে তারপর নিয়ে যা। নেহা কিছু না বলে আলমারির হাতলে হাত রাখলো। ফের টয়া বলে উঠল, নেহা তুমি যে নিখিল ভাইয়ের আলমারিতে হাত দিচ্ছ, এতে নিখিল ভাই রাগ করবে না? আর আমি তো তখন দেখলাম তুমি অনুমতিবিহীন রুমে ঢুকেছ, এতেও কি নিখিল ভাই রাগ করেনি? তুমি জানো না নিখিল ভাই তার জিনিসে হাত দেওয়া পছন্দ করে না? তিনি কতটা ডিসিপ্লিন মেনটেন করে চলে। নেহার মেজাজ এতটা হয়তো আগে কোনো দিন খারাপ হয়নি। টয়াকে যতটা সম্মান সে করে তা আত্মীয় হোক বা অন্য মানুষ হিসেবে, কিন্তু এখন মেয়েটা সত্যি বাড়াবাড়ি করছে। শুধু নিখিলের প্রতি তীব্র অভিমান থেকে সে বিয়ের কথাটা টয়াকে বলছে না, না হয় এই মেয়ের মুখে জামা ঘষে দিত। নেহা আলমারির হাতল ছেড়ে সোজা হয়ে দুহাত ভাঁজ করে দাঁড়ালো। টয়ার চোখের দিকে তাকিয়ে পুরো দম নিয়ে বলল, না, আমার অনুমতি লাগে না টয়া আপু। তুমি এই বাড়িতে একটা পরিচয় থাকো আর আমি দুইটা পরিচয়। আমার দুইটাই খুব ভিআইপি, বুঝলে? আমি চাইলে যখন তখন যা খুশি করতে পারি, সেটা সবাই পারে না। নিখিল ভাইয়ের আলমারি কেন, তার পরিহিত শার্ট, প্যান্ট, ঘড়ি, ওয়ালেট, ব্যাংক অ্যাকাউন্ট, এমনকি নিখিল ভাইয়ের কলিজায় হাত দেওয়ারও অধিকারও আমার আছে, যা তোমার নেই। বুঝতে পারছো তো পার্থক্যটা? অন্যের সাথে আমাকে একদম মেলাবে না বলে দিলাম। অন্যরা যা পারে না আমি তা পারি, তাই অনুমতি লাগে না। নিখিল আজ অবাকের উপর অবাক হচ্ছে, তবে এখন বেশ ভালো লাগছে তার। নিখিল মনে মনে দোয়া করেছে যাতে নেহা রেগে গিয়ে বিয়ের কথাটা বলে দেয়, তাকে অন্তত এই মেয়ে থেকে তার মুক্তি মিলবে। বিয়ের কথা জানাজানি হলে তা সে সামলে নেবে, কিন্তু মেয়ে মানুষ সামলানো তার কর্ম নয়। কিন্তু না, এই মেয়ে তো তা বলবে না। নেহা আলমারিটা খুলল, একটানে তার হাত ভিতরে দিল। টয়া আবার বলে উঠল, নিখিল ভাইয়ের আলমারিতে শাড়ি?
নেহা নিজেও তাকালো ভ্রু কুচকে, কারণ তার নিজের কাপড় তো এ ঘরে আনেনি। তবে এটা কার? শাড়ি একটা না, আরও আছে। নেহা দেখেও কিছু বলল না, বইটা হাতে নিল। টয়াকে জ্বালানোর একটা মোক্ষম সুযোগ। নেহা শাড়িটা হাতে নিয়ে নিল। সাদা পাড়ের আকাশি রাঙা একটা শাড়ি, পুরোটা শাড়িতে মেঘ আর তারার শেপে হাতের কাজ করা। নেহা কিছুক্ষণ তাকিয়ে থেকে বোঝালো কেউ কাস্টমাইজ করে খুব যত্ন সহকারে বানিয়েছে। কিন্তু নিখিল ভাই এটা কার জন্য আনলো? নেহা টয়ার দিকে তাকিয়ে বলল, আরে টয়াপু, তুমি দেখছি কিছুই জানো না। এটা তো নিখিল ভাই তার প্রেমিকার জন্য এনেছে। নিখিল ভাইয়ের প্রেমিকা ভীষণ সুন্দরী, কি বলবো তোমায়। আমরা সব ভাই বোন তো তাকে দেখে একদম হা হয়ে গেছিলাম। কিন্তু একটা সমস্যা আছে বুঝলে, বড়মা কিছুই জানে না। আবার বড়মা মাঝে মধ্যে এসে নিখিল ভাইয়ের আলমারি গুছিয়ে দেয়। ভাইয়া এই শাড়িটা লুকিয়ে রাখতে আমার কাছে দিবে বলে রুমে ডেকে এনেছে। আফটার অল আমি ভাইয়ার সবচেয়ে প্রিয় আদরের ছোট চাচাতো বোন কিনা, আমাকেই বেশি ভরসা করে, তাই না নিখিল ভাই? নেহা নিখিলের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে কথাটা বলল। নিখিল চোখ কটমট করে নেহার দিকে তাকায়। উপায়ন্তু না পেয়ে নেহার কথায় উপন্যাস মাথা নাড়ায়। টয়ার চোখ টলমল করে উঠল। নিখিলেরও গার্লফ্রেন্ড আছে? কথাটা আর ভাবতে পারল না। নিখিল নেহার দিকে তাকিয়ে বলল, তা দাঁড়িয়ে আছিস কেন? যা নেহা, শাড়িটা নিয়ে চলে যা, মা এসে আবার দেখে ফেলবে। নেহা পড়ল মহা সমস্যায়, বলতেও পারছে না। আরে ভাই, তোমার প্রেমিকার শাড়ি আমি কেন নেব? কোন দুঃখে নিব? আমার কি শাড়ির অভাব পড়েছে নাকি? যত সব। নেহার আগে গটগট করতে করতে রুমে চলে গেল। টয়াও চলে গেল। মেয়েটা পুরো কেঁদে দিয়েছে, তবুও হার মানার পাত্রী টয়া নয়। দরকার পড়লে নিখিলের গার্লফ্রেন্ডের সাথে তার ব্রেকআপ করিয়ে দেবে, তবুও নিখিলকে তার চাই। নেহা নিজের আলমারির ভিতর শাড়িটা ছুঁড়ে ফেললো। পর মুহূর্তেই কেঁদে দিল। সে তো মজা করে বলেছে প্রেমিকা আছে, কিন্তু সত্যি সত্যি আছে এটা তো সে নিজেও মানতে পারছে না। বৃষ্টির রুমে বসে বসে যুক্তি করছে জেরিন সাব্বির। তারা কালকে যে করেই হোক ঘুরতে যাবে। নেহা নিখিলের মাঝে একটু ভাব করাতেই হবে। বৃষ্টি নেহার কথা ভেবে রাজি হয়, তবে তার ভাই কতটুকু কী করবে সে জানে না। সবাই রাতের খাবার খেয়ে নিচে নামলো। আজ রাত 10টা বেজে গেছে। প্রতিদিন তো 9টার মধ্যে খেয়ে নেয়, তবে আজ মাহফুজ চৌধুরী আর শহীদুল চৌধুরী দেরিতে ফিরেছেন, তাই খাবার টেবিলেও সবাই আসলো দেরিতে। নেহা তো খাবে না আজকে, কিছুতেই না। সকালে তাকে অপমান করা হয়েছে, একটু হাত কেটেছে বলে তাকে সবাই মিলে বকা দিল কেন? তার কি কোনো মূল্য নেই নাকি? তাকে কেউ দাম দেয় না। নিজের মা সাপোর্ট করে ওই নিখিলকে, এই কষ্ট কই রাখবে নেহা? নিখিল নেহার রুমে এসে নেহাকে বলল, 5 মিনিটের ভিতর রেডি হয়ে রুমে আসবি। আমি আপনার কথা শুনতে যাব কোন সুখে? তোকে যদি বলি তোকে নিয়ে আমি এখন লং ড্রাইভে যাব, তবে তুই যাবি আমার সাথে। নেহা চোখ বড় বড় করে তাকালো। আল্লাহ, কী সব শুনছে সে! নিখিল ভাই তাকে লং ড্রাইভে নিতে চায়? নিশ্চিত এটা তার মনের ভুল, না হয় ভ্রম। নিখিল আবার বলল, তুই রাজি না হলেও এখন আমার সাথে যেতে হবে তোকে। ছোটো মাকে বলছি আমি, দেখি না গিয়ে কিভাবে থাকিস তুই। নেহা কিছুটা অবাক হলো। নিখিল ভাই দুপুরের ঘটনার জন্য তাকে বকাও দেয়নি, না একবারও রাগ দেখিয়ে কথা বলেছে। কি চলছে এই লোকের মনে? হঠাৎ যে এত ভালো মানুষই দেখাচ্ছে কেন? কিছুক্ষণ আগে এতগুলো কথা নেহা তাকে শুনিয়েছে, তবুও চুপচাপ। নিশ্চিত ভুলিয়ে ভালিয়ে বাহিরে নিয়ে গিয়ে পরে নেহাকে কষিয়ে 2-4টা চড় লাগাবে। নেহা যাবে না, এই লোকের বিশ্বাস নেই। নেহা এবার কাঁথামুড়ি দিয়ে শুয়ে পড়ল। দুনিয়া উল্টে যাক, আজ শোয়া থেকে উঠবে না কিছুতে। কিছুক্ষণ পর ঠিক তাহমিদা বেগম এসে নেহার রুমে হাজির। নেহার ঘুমটাও আজ তার সাথে বেইমানি করছে। নেহাকে দেখে নেহার মা বলল, নেহা ওঠ, তোর সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে আমার। নেহা নড়ল না পর্যন্ত। তাহমিদা বেগম দ্রুত মেয়ের ছলচাতুরি ধরতে বেশি সময় নিলেন না। কাঁথা গলিয়ে নেহার হাত টেনে বসিয়ে দিলেন। নেহা ধরা পড়ে কাঁথার নিচেই মুখ লুকালো। তাহমিদা বেগমের একটাই সন্তান নেহা। যত দুষ্টু মেয়ে করুক, সারাদিন যত বকা দেখ না কেন, মেয়েকে তিনি কতটা ভালোবাসেন সেটা একমাত্র তিনি আর তার আল্লাহ জানেন। নেহার জন্ম হয়েছিল বিয়ের প্রায় 7 বছর পর। তারপর আর কোনো সন্তান হয়নি তার। মেয়েটা তার কাছে কি তিনি শুধু জানেন। পুরো পৃথিবী একপাশে তো মেয়ে একপাশে। মেয়ের সুখের জন্য সব কিছু করতে পারেন তিনি। নিখিলের সাথে বিয়ের সম্বন্ধে রাজি হওয়ার অন্যতম কারণ, মেয়েটা সারা জীবন একই বাড়িতে তার চোখের সামনে থাকবে। এর থেকে বেশি পাওয়া একজন মায়ের আর কি হতে পারে? এভাবে ছেলে মানুষই করিস কেন নেহা? এভাবে সংসার করা যায় নাকি বোকা মেয়ে? নেহা চোরা চোখে একবার মায়ের দিকে তাকালো। নিশ্চিত নিখিলটা তার মাকে উল্টাপাল্টা কান পড়া দিয়েছে, বদলোক। সংসারে স্বামী স্ত্রীর মাঝে একটু আধটু ঝগড়া হওয়াটা স্বাভাবিক, তাই বলে তুই নিখিলের সাথে কথা বলা বন্ধ করে দিবি, রুম আলাদা করে দিবি? এটা কেমন কথা? নেহা যেন আকাশ থেকে পড়ল। সে রুম আলাদা করেছে, কথা বলা বন্ধ করেছে? কি মিথ্যুক লোক এসব বলেছে তার মাকে!
সম্পর্কে কখনো তৃতীয় ব্যক্তিকে জায়গা দিতে নেই নেহা, এরা সূচয়ে ঢুকে ফাল হয়ে বের হয়। আমার নজর কিন্তু কোনো কিছু এড়ায় না, বয়স কম হয়নি আমার। সামান্য বিষয় নিয়ে দূরত্ব বাড়িয়ে নিলে অন্য মানুষ এতে সুযোগ পায় বেশি। বড় হচ্ছিস, এবার নিজেরটা বুঝে নিতে শেখ। যা, নিখিল নিচে অপেক্ষা করছে, ওর সাথে গিয়ে ঘুরে আয়। তাহমিদা বেগম বেরিয়ে গেলেন রুম থেকে। তৃতীয় ব্যক্তি কথাটা ভেবেই নেহার ভিতরটা মোচড় দিয়ে উঠল। তাদের সম্পর্কে তো সে নিজেই তৃতীয় ব্যক্তি। নিখিল ভাই তো তাকে ভালোবাসে না, ভালোবাসে অন্য কোনো ভাগ্যবতী রমণীকে। কেউ হাজার চেষ্টা করেও পায় না, কেউ আবার না চাইতেও পেয়ে যায়। দুনিয়ার নিয়ম নীতিগুলো এত কঠিন, এত নিষ্ঠুরতম কেন? নেহা কোনোরকম একটা থ্রি পিস পরে বের হয়। চুলগুলো ঠিকমতো আঁচড়ায়নি, একটা কাঁটা দিয়ে কোনোরকম আটকে নিয়েছে। নেহা নিচে নেমে অবাক হয়, নিখিল পুরো সেজে গুজে ফুলবাবু সেজে এসেছে। আজব লোক, এত ভাব মারার কি আছে? মনে হয়তো বিয়ে খেতে যাচ্ছে। নেহা গিয়ে চুপচাপ সিটে বসে সিট বেল্ট লাগিয়ে নেয়। নিখিল নেহার ফোলা মুখ দেখে একবার তাহমিদা বেগম যে ঠেলে পাঠিয়েছে সেটা বুঝলো নিখিল। নিখিল ড্রাইভিং সিটে বসে নেহাকে বলল, এভাবে পেতনি সেজে এসেছিস কেন? একটু ঠিকঠাক মতো চুলগুলো বেঁধে আসতে পারলি না? না, পারলাম না। আমার মতো পেতনির সাথে যেতে কে বলেছে আপনাকে? কোনো সুন্দরী রমণীকে পাশে বসালেই তো পারেন। আমি তো জোর করে আসিনি আপনার সাথে যাওয়ার জন্য। কথায় কথায় এভাবে রেগে যাস কেন এখন? নেহা মুখ ঘুরিয়ে নিল, বিরক্তকর লোকের সাথে কোনো কথা বলবে না। নিখিল গাড়ি থামালো কোথাও একটা। গাড়ি থেমে যাওয়ায় নেহা নিজেও একবার মাথা তুলে দেখলো। নিখিল নিচে নেমে গাড়ির দরজা খুলে নেহাকে বলল, নেমে পড়। কেন? মাঝ রাস্তায় আমাকে রেখে যাওয়ার ধান্দা আপনার, হ্যাঁ? নেহাকে হাত টেনে নামালো নিখিল। নেহা একরাশ মন খারাপ নিয়ে নামলো। একটা জায়গায় ছোট ছোট দোকান, সবগুলো দোকান নানা রঙের বাতি দিয়ে সাজানো। মনে হয় কোনো মাজার বা মেলা হচ্ছে। রাতের বেলাতেও মানুষের অভাব নেই। নেহার চোখ চকচক করে উঠল। তার কতদিনের ইচ্ছে ছিল রাতের বেলা মেলায় যাবে। শুধু একবার গ্রামে মেলায় গিয়েছিল, তাও সন্ধ্যা হওয়ার আগে বাড়িতে ফিরতে হয়েছিল তাদের। নেহার মন খারাপ টারাপ সব দৌড়ে পালিয়ে গেছে। নিখিলের প্রতি রাগটাও পড়ে গেছে। সে ভুলেই গেছে তাকে এখানে নিখিল নিয়ে এসেছে। নেহা ব্যস্ত মুগ্ধ নয়নে রং বেরঙের জিনিসগুলো দেখতে। সেদিকে পা বাড়াতে একটা শক্তপোক্ত হাত তাকে টেনে থামিয়ে দিল। নিজের কাছে বাধা পেয়ে নেহা তাকায়। নিখিল বলে ওঠে, একা একা যাওয়ার চিন্তাও করবি না। তোকে হারিয়ে নিজেকে পাগল বানানোর কোনো ইচ্ছে আমার নেই। চুপচাপ দাঁড়িয়ে থাক, আমি কথা বলে আসছি। নেহা গাড়িতে হেলান দিয়ে দাঁড়ালো। নিখিল একটু দূরে দাঁড়িয়ে ফোন কানে ধরলো। ওপাশ থেকে মিহির বলল, কিরে, ঠিকঠাক পৌঁছাতে পারলি তো? শালা, তুই এই রাত বিরাতে এমন জিনিসের লোকেশন চাস? কি আর বলবো, ফ্রিতে কামলা পেয়েছিস আমাকে। শোন, আমার বউয়ের জন্য গিফট কিনে আনবি, না হয় পরে আবার আর কোনো সাহায্য তোকে আমি করব না। তোর বউকে তোর থেকেও বেশি ভালোবাসার মানুষ আছে এখানে। আমার বউ আমাকে ভুলে যেতে পারে, কিন্তু নিজের জন্য কিছু নেবে আর বৃষ্টির জন্য নেবে না, এটা হতেই পারে না। যা যা, তোরই সময়। কাজের জন্য থ্যাঙ্কস দিতে পারলাম না, বাই। টয়া খাবার টেবিলে অপেক্ষা করছে নিখিলের। তার দৃষ্টি অশান্ত। নিখিলের সাথে নেহাও নেই। বিষয়টা কেমন খটকা লাগলো। তাহমিদা বেগম টয়ার নজর দেখলেন মনোযোগ সহকারে। তার বুঝতে বাকি নেই কিছু। তাহমিদা প্রশ্ন করেই বললেন, টয়া, খাচ্ছ না কেন? কারো অপেক্ষা করছো নাকি? টয়া থতমত খেলো কিছুটা, আমতা আমতা করে বলল, না মানে আন্টি, নেহা আর নিখিল ভাই কি খাবে না? তাদেরকে দেখছি না যে। না, তারা দুজন বাহিরে একটু ঘুরতে গেছে। তাহমিদার অতি শান্ত কণ্ঠ। তয়া অবাক হলো কিছুটা। রাতের বেলা মেয়েকে তার চাচাতো ভাইয়ের সাথে একা ঘুরতে পাঠিয়ে মহিলা এত শান্তভাবে কি কথা বলছেন। সাব্বির বলে উঠল, আরে টয়া, তুমি বুঝছো না এখনো? তখনকার কথা মনে আছে তো তোমার? শাড়ি আর আলমারি। টয়া বুঝলো সাব্বিরের কথা। সে মাথা নাড়ালো। সাব্বির আবার বলল, ওই শাড়ির মালিকের কাছেই গেছে নিখিল আর নেহা। নেহাকে নিয়ে যাওয়ার কারণটাও একই, ওকেই বেশি ভরসা করে নিখিল ভাই। সাব্বির কথাটা শেষ করে হাসলো। জেরিন বৃষ্টি দুই দিক থেকে সাব্বিরকে খোঁচা মারল কাহিনীকে জানার জন্য। সাব্বির খাবার মুখে তুলতে তুলতে বলল, দুজন 500-500 দে, সব বলবো। উফ, কিয়া সেন থা। জেরিন বৃষ্টি বলল, দিব দিব, আগে বল। নিখিল মোবাইল পকেটে রেখে নেহার কাছে আসলো। নেহার দিকে তাকিয়ে নিজে থেকেই ওড়না টেনে ঘোমটা দিয়ে দিল। নেহা খুশি হলেও তা প্রকাশ করলো না। নিখিল নেহার হাতের দিকে তাকালো। স্বর্ণের চুড়ি দুটি জলজল করছে। এক হাতে শুভ্র রঙা ব্যান্ডেজ, ফর্সা ত্বকে সোনালি রঙটা ফুটছে অনেক। নিখিল দৃষ্টি হাতে নিবন্ধ করেই বলল, তোর হাত ধরে হাঁটি নিহারিকা। নেহা চমকালো। নিখিল ভাই তার হাত ধরতে অনুমতি চাইছে, এও কি হওয়ার ছিল? নেহা অবাক নেত্রে তাকিয়ে আছে। নিখিল আবার বলল, অনুমতি দিবি না?
নেহা বাকরুদ্ধ, স্তব্ধ। কি বলবে এখন? নিখিল নেহার মুখ দেখে হাসলো, নিজে থেকেই হাত ধরলো নেহার। নেহা একবার চট করে তাকালো নিজের বাম হাতটার দিকে। আজ নিখিল হাতটা কবজিতে ধরেনি, আঙুলের ভাঁজে আঙুল গলিয়ে শক্ত করে ধরেছে। নেহার শরীরে খেলে গেল মৃদু কম্পন, নিজেকে কেমন অসার অসার লাগছে। মনে হচ্ছে দুর্বলতায় নেতিয়ে পড়বে শরীর। এ কি অধিক সুখের ফল, নাকি অবিশ্বাস্য কাণ্ড নিতে পারেনি মস্তিষ্ক? কী খাবি বল, এখানে একটা জিনিস পাওয়া যায় যেটা তোর মতোই মিষ্টি। সেই ফ্লার্ট করা শিখছেন আপনি। নিখিল বলল, ওখানটায় মসুর ডালের তৈরি চিকন জিলাপি পাওয়া যায়, খাবি? নেহা এবার আর না করতে পারল না। দুপুরে অল্প খায়, খিদেটাও বেশ বেড়েছে। পেটের ভিতরটা কেমন খাবারের কথা শুনেই চমচম করে উঠছে। নিখিল ঠিক বুঝে শুনে তার প্রিয় খাবারটার নাম নিয়েছে। নেহা উপর নিচ মাথা নেড়ে বোঝালো সে খাবে। দোকানের একপাশে দাঁড়িয়েছে দুজন। ভিড় নেহাত মন্দ নয় এখানে। নেহা হাত বাড়িয়েছে দোকানের নিকট। নিখিল নিজের হাতে নিয়ে নিল কাগজে মোড়ানো লালচে লোভনীয় জিলাপি। নেহা তা দেখে ঠোঁট উল্টালো। নিখিল আরেক হাতের আঙুলের সাহায্যে নেহার নাকের ওপর টোকা মেরে বলল, চল ওদিকে, এদিকে বেশি মানুষ। নেহার বাম হাতের উপর নিখিল প্যাকেট রাখলো। নিজের হাত টিস্যু নিয়ে তাতে জিলাপি ধরে নেহার মুখের কাছে দিয়ে বলল, এবার খা। নিজের হাতে খাবি খুব, ছড়াবি বেশি। আবার এক হাত তো আগেই আহত করে রেখেছিস, রস লাগিয়ে সর্বনাশটা না করে খেয়ে নে। নেহা কথা না বাড়িয়ে খেতে লাগলো। খাওয়া শেষ হতেই নিখিল সযত্নে নেহার মুখ মুছিয়ে দিল। নেহার কাছে আজকে এই নিখিল মেহমেদ চৌধুরী খুব অচেনা, কোনো অন্য ধাঁচের মানুষ, যে নেহাকে কথায় কথায় রাগ দেখাচ্ছে না। এমন না যে মিষ্টি করে কথা বলছে বা রোমান্টিক কিছু বলছে। তবুও নেহার মনে হচ্ছে এই মানুষটার ব্যক্তিত্ব তার চিরচেনা নিখিল ভাইয়ের সাথে মিলে না। ঘুরে ঘুরে সব কিছু দেখলো ওরা। নেহার হাত এক মুহূর্তের জন্য ছাড়েনি নিখিল। চল, সবার জন্য কিছু কিনে নে। কাল যখন জানবে তোকে একা মেলায় ঘুরিয়েছি, তখন সবগুলো যখন ধরবে, তখন তো কিছু না কিছু দিয়ে বুঝ দিতে হবে নাকি? নেহা মিনমিন করে বলল, সবাইকে নিয়ে আসলেই হতো। নিখিল মনে মনে বলল, তোমার মতো মাথা মোটা তো আমি সবাইকে নিয়ে আসি সাথে, ওই টয়াটাও আসুক। নেহা সবার জন্য অনেকগুলো জিনিস কিনেছে। মা, বড় মা, মেজমা, মায়ের জন্যও নিয়েছে। সবগুলো কেনা শেষে নিখিলকে বলল, শেষ, চলুন। তুই নিজের জন্য কিছু নিলি না কেন? আমার তো কিছুই লাগবে না, সব কিছুই তো আছে আমার, বেশি কিনে কী করব? নিখিল কিছু বলল না। নেহার হাত ধরে গাড়ির কাছে চলে আসলো। নেহা পেছনের সিটে ব্যাগগুলো রেখে দিল। গাড়িতে ওঠার আগে নিখিল আবার আসলো, নেহাকে বলল, চোখ বন্ধ কর নেহা। নেহার এদিকে ঘুম পেয়েছে, রাতও তো বাড়ছে, আর ওনাকে দেখো রং ধরেছে। নেহা বিনা বাক্যে চোখ বন্ধ করলো। এবার তাকা। নেহা চোখ খুলে অবাক হলো। একটা তোড়া পুরোটা চকলেটে ভরা, তাও সবগুলো ওর পছন্দের চকলেট, কোনো ব্র্যান্ড বাকি রাখেনি। কিটক্যাট থেকে শুরু করে ডার্ক চকলেট সব আছে। ইটস ফর ইউ অবুজ পাখি। নেহা এবার তোড়া হাতে নিয়ে বলল, এই এক এক মিনিট, অবুজ পাখিটা আবার কে? আপনার মতলব কি বলুন তো? আমার সাথে এত ভালো ব্যবহার করছেন কেন? নাকি আপনার প্রেমিকা আপনাকে ছ্যাঁকা দিয়েছে তাই আমাকে এসব দিয়ে পটাতে চাচ্ছেন? নেহা ভ্রুযুগল নাচিয়ে জিজ্ঞেস করলো। নেহা হতাশ কণ্ঠে বলল, আপনার জন্য আমার এক বালতি সমপরিমাণ কষ্ট হচ্ছে। আপনার মতো একজনকে যে রমণী ছ্যাঁকা দিল, তাকে দেখার অনেক স্বাদ জেগেছে আমার। নিখিল বিরক্ত নিয়ে বলল, মাথা মোটা। নেহা গাড়িতে ওঠে। নিখিলকে আর পাত্তা দেয়নি। সে মনের সুখে চকলেট খাচ্ছে। নিখিল ড্রাইভ করার ফাঁকে দেখছে নেহাকে। মেয়েটা ক্ষণে ক্ষণে এক এক রূপ নিয়ে হাজির হয়, কখনো অনেক বুঝদার, আবার কখনো একটা বাচ্চা। নেহা ঘুমে বিভোর। হাতে একটা অর্ধেক খাওয়া চকলেট কিছুটা মেল্ট হয়ে হাতে লেগেছে, ঠোঁটের কোণেও কিছুটা লেগে আছে। বাড়ির কাছে এসেই গাড়ি থামলো ওদের। নিখিল টিস্যু দিয়ে নেহার হাত মুখ পরিষ্কার করলো। নেহার দিকে কতক্ষণ তাকিয়ে থেকে কপালে গভীর চুমু দিল। বিড়বিড় করে বলল, তোমাকে দেওয়া আমার ভালোবাসার দ্বিতীয় স্পর্শ। এটা নক্ষত্রের রাত, শুধু তোমাকে জানিয়ে দেওয়ার অপেক্ষায়।